তন্ময়বাবু তোর আর পল্লবীর বিয়েটা ভেঙে দিয়েছেন। পল্লবী তোকে বিয়ে করতে চায় না, এমনটাই জানিয়েছেন উনি। অভিষেক মনে মনে খুশি হলো। ও ভাবেনি পল্লবী সত্যি সত্যি বিয়েটা ভেঙে দেবে। ভেবেছিল পল্লবী হয়তো কথার কথা বলছে, কিন্তু পল্লবী যে কাজটা করে দেখাবে সেটা ভাবেইনি। তবে ও ভীষণ খুশি। তোমাকে আগেই বলেছিলাম বাবা পল্লবীর সাথে আমার সম্বন্ধ করো না। দেখলে তো কীভাবে অপমানিত হতে হলো তোমাকে। যা হওয়ার হয়ে গেছে, এখন আর কিছু ভেবে লাভ নেই। আমি আবার তোর জন্য মেয়ে দেখব। রেহাই দাও বাবা, অনেক হয়েছে। আমার যদি কোনো দিন বিয়ে করতে ইচ্ছে হয় আমি নিজে তোমাকে বলবো, এখন একটু রেহাই দাও। আচ্ছা, তুই যা বলবি। তারপর থেকে কেটে গেছে কয়েকটা দিন। সরস্বতী পুজোর জন্য 3 দিন কলেজ ছুটি ছিল। আজ 3 দিন পর পল্লবী কলেজ এসেছে অ্যাসাইনমেন্ট জমা দিতে। 1 মাস পর থেকে ওদের ফাইনাল পরীক্ষা শুরু হবে। এই 3 দিন পল্লবী আর অভিষেকের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। এমনকি কলেজে পল্লবী যতবারই অভিষেকের মুখোমুখি হয়েছে ততবারই ওকে এড়িয়ে ফাঁস কাটিয়ে চলে গেছে। 2টো বেঞ্চ দখল করে বসে আছে ওদের গ্রুপটা। কিছু একটা নিয়ে খুব হাসি ঠাট্টা চলছে ওদের মধ্যে। তখনই অভিষেক ক্লাসে ঢোকে। খেয়াল করেনি ওরা কেউ সেটা। সাইলেন্স। অভিষেকের আওয়াজ পেয়ে সবাই স্বাভাবিক হয়ে বসলো। অভিষেক সবার উদ্দেশ্যে বলল, রোল নম্বর অনুযায়ী সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যা। একে একে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে নির্দিষ্ট জায়গায় সাইন করলো। পল্লবীর পালা যখন এলো তখন অভিষেকের দিকে একবারও তাকায়নি। অভিষেক এতে অবাক হয়েছে খুব। তবে এটা নিয়ে বেশি না ভেবে নিজের কাজ শেষ করে ক্লাস থেকে বেরিয়ে গেল। পল্লবী বোতল নিয়ে বেরিয়েছে জল ভরার উদ্দেশ্যে। ডিপার্টমেন্ট থেকে বেরোতে যাবে তখনই কিছু একটাতে ফাঁ লেগে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয় পল্লবী, কিন্তু 2টো পুরুষালী হাত তাকে ধরে নেয়। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে পল্লবী। ভয় পেও না পল্লবী, তুমি পড়ে যাওয়ার আগে আমি তোমাকে ধরে নিয়েছি, চোখ খুলো। পল্লবী চোখ খুলে সামনে এক সিনিয়র দাদাকে দেখতে পেল। এখনও ও তার বাহুডোরে আবদ্ধ। খেয়াল হতেও সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করে নিল। থ্যাংক ইউ সবিকদা, তুমি না থাকলে আমি পড়েই যেতাম। সবিক 3য় বর্ষের ছাত্র, খুব মেধাবী একজন ছাত্র। মুচকি হাসল সবিক। আমি থাকতে তোমাকে কোনোদিনও পড়তেই দেব না। পল্লবী সৌভিকের কথার মানে বুঝতে পারল না, তাই ব্রু কুঁচকে প্রশ্ন করেই বসল, মানে? সৌভিক হেসে কথাটা এড়িয়ে গেল। কিছু না, সাবধানে চলাফেরা করবে। কোথায় যাচ্ছিলে এখন? পল্লবী খালি বোতলটা ধরল সৌভিকের সামনে। জল ভরতে দাও, আমি এনে দিচ্ছি, তুমি ক্লাসে চলে যাও। না না সৌভিকদা। আর তার কোনো কথাটা শেষ করতে দিল না সৌভিক পল্লবীকে। তার আগে ওর হাত থেকে বোতলটা নিয়ে নিল। আমি এনে দিচ্ছি। পল্লবী দুদিকে মাথা নাড়িয়ে নিজের ক্লাসের দিকে চলে যায়। গেটে ঢুকতে যাবে এমন সময় পিছন থেকে একটা কথা শুনে দাঁড়িয়ে যায় ও। বিয়ে ভাঙার মূল কারণটা কি এটা? পল্লবী পিছন ঘুরে অভিষেককে দেখে চমকে ওঠে। অফিস রুমে জানালা দিয়ে পুরো ঘটনাটাই অভিষেক লক্ষ্য করেছে। মানে সবিকের জন্যই কি বিয়েটা ভেঙেছিস তুই? পল্লবী চারপাশটা দেখল। ক্লাসের মধ্যে কয়েকজন ওদের দিকে তাকিয়ে আছে। এসব বিষয়ে কথা বলার জায়গা নিশ্চয়ই এটা নয় স্যার। সবাই দেখছে। আপনার যদি কিছু জানার থাকে আমার বাড়িতে আসবেন। অভিষেককে আর কিছু বলতে না দিয়ে পল্লবী গটগট করে হেঁটে ক্লাসের ভিতর ঢুকে গেল। অভিষেকও রাগে গজগজ করতে করতে অফিস রুমে চলে গেল। পল্লবী কলেজ থেকে ফিরে পড়তে বসেছে, কারণ 2 সপ্তাহ পর তার পরীক্ষা। এমন সময় পিয়ালি গুনগুন করে গান করতে করতে পল্লবীর কাছে আসে। শপিংয়ে যাবি দিদি? আমার কাছে পয়সা নেই। আমার কাছে আছে। পল্লবী ছেড়ে উঠে দাঁড়িয়ে পিয়ালির মুখোমুখি দাঁড়ায়। তুই পয়সা কোথায় পেলি রে? এখন তোর স্কুলও বন্ধ, তাই পকেট মানিও বন্ধ। তাহলে তুই পয়সাটা পাচ্ছিস কোথায়? বাবা দিয়েছে, বলেছে তোর বিয়ের জন্য এখন থেকে অল্প অল্প করে কেনাকাটা শুরু করে দিতে। বিয়ে তো দেরি আছে। থাক না দেরি, বাবার আর্থিক অবস্থা তো তেমন ভালো নাই, তাই যখনই টাকা জমবে বাবা বলেছে তোর জন্য শপিং করে নিতে। শাড়ির সেকশনে ঘুরে ঘুরে শাড়ি দেখছে পিয়ালি, আর পল্লবী খুব বিরক্ত হচ্ছে। এই শাড়ি জিনিসটা একদম পছন্দ নয় ওর। যতবারই শাড়ি পরেছে ততবারই কিছু না কিছু একটা ঘটেছে, তাই শাড়ি দেখলেই এখন ওর বিরক্ত লাগে। দেখ তো দিদি, এই শাড়িটা কেমন লাগছে? ইয়েলোটা কিন্তু গায়ে হলুদের সময় পরলে তোকে খুব সুন্দর লাগবে। বিয়েতে শাড়ি পরতেই হবে। পল্লবীর কথায় দোকানদারটা হেসে উঠল। পল্লবী অপ্রস্তুতিতে পড়ে গেল। হাসছেন কেন আপনি? তোমার বিয়ে বুঝি? পল্লবী মাথা নাড়িয়ে
বলল। তাই দেখে দোকানদার বলল, তা মা, বিয়েতে শাড়ি না পরলে কিভাবে বিয়ে হবে? কথায় আছে শাড়িতেই নারী। তাহলে তোমার শাড়ি এত অপছন্দ কেন? কাকু, আপনি এই শাড়িটাই দিয়ে দিন। দোকানদারের সাথে কথা বাড়াতে চায় না পল্লবী, তাই কায়দা করে কথা ঘুরিয়ে শাড়িটা নিয়ে ওখান থেকে বেরিয়ে এলো। বেরোতে মুখোমুখি হয় ওরা অভিষেকের সাথে। অভিষেককে দেখেই ফিয়েলি লাফিয়ে ওঠে, আরে জিজু তুমি! জিজু ডাক্তার শুনে অভিষেক কেসে উঠল। পল্লবী ফিয়েলির মাথায় একটা গাঁট্টা মারল। ফিয়েলি আমতা আমতা করে বলল, সরি জি, সরি, আমার খেয়াল ছিল না যে তোমাদের বিয়েটা আর হবে না। ইটস ওকে। অভিষেক পল্লবীর দিকে একবার আর চোখে তাকালো, তবে পল্লবী একবারের জন্য তাকায়নি অভিষেকের দিকে। ফাঁকিবাজ স্টুডেন্ট, কদিন পর থেকে ইন্টারনাল এক্সাম, তারপর ফাইনাল এক্সাম, আরও লাফাতে লাফাতে শপিং করতে চলে এসেছে। পল্লবী রাগী চোখে অভিষেকের দিকে তাকালো, কিন্তু কোনো প্রত্যুত্তর করল না। আমাদের দেরি হচ্ছে প্রিয়া, এখান থেকে চল। তোমার দিদি তার টিচারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় হয়তো ভুলে গেছে। পল্লবী তেতে উঠল অভিষেকের কথায়। আমার টিচারও আমাকে ডিরেক্টলি কোনো কথা বলেনি, তাই আমারও নিশ্চয় দায় নেই তার সঙ্গে কথা বলার। আরে পল্লবী, অভিষেক স্যার, আপনারা দুজনে এখানে কি করছেন? একটা পুরুষালী কণ্ঠ পেয়ে ওরা সবাই সেদিকে তাকালো। সবিককে দেখে অবাক হলো পল্লবী, তবে অভিষেকের রাগ হলো। তার কারণ অবশ্য তার অজানা, তবুও সে মুখে হাসি বজায় রাখলো। সবিক, তুমি এখানে? মাকে নিয়ে শপিংয়ে এসেছিলাম। পল্লবীকে নিচে থেকে দেখে এখানে এলাম। এসে দেখি আপনিও আছেন। আপনারা কি একসঙ্গে? সবিকের কথা শেষ হওয়ার আগে দুজনে না না বলে চেঁচিয়ে ওঠে। কয়েক সেকেন্ডের জন্য একে অপরের দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নেয়। আমি আমার বোনের সাথে এসেছি। উনি কেন এসেছেন জানি না। সামনের সপ্তাহে আমাদের ডিপার্টমেন্টে বসন্ত উৎসব পালন করা হবে, তার জন্যই কিছু কেনাকাটা করতে এসেছিলাম আমি। তবে তোদের দুজনকে আজকে একসঙ্গে দেখব ভাবিনি। যাই হোক, তোরা শপিং কর, আমি আসি। অভিষেক ওদের দুজনকে বিদায় জানিয়ে চলে গেল ওখান থেকে। অভিষেক চলে যেতে সবিক পল্লবীর মুখোমুখি এসে দাঁড়ালো। তোমাকে আমার কিছু বলার আছে পল্লবী। পল্লবী ব্রু কুঁচকে তাকালো। কি সবিকদা? কাল বলবো। আমাদের কলেজের পাশের ক্যাফেতে আসতে পারবে কাল? সামনে আমাদের ইন্টারনাল এক্সাম, তাই কটা দিন কলেজ যাব না। আমি গাড়ি পাঠিয়ে দেব, প্লিজ পল্লবী। সময় বেশি নেব না আমি। আচ্ছা ঠিক আছে, আসবো। দূর থেকে দাঁড়িয়ে সবটা শুনল অভিষেক। চলেই যাচ্ছিল, কিন্তু সবিকের কথা শোনার আগ্রহটা দমাতে পারেনি ও। কিছু তো একটা চলছে এদের দুজনের মধ্যে, যার জন্য আমাকে রিজেক্ট করেছে পল্লবী। কথাটা বলে কপালে হাত দেয় অভিষেক। ও তো নিজেই চেয়েছিল বিয়েটা ভাঙতে, তাহলে পল্লবী যখন বিয়েটা ভেঙেই দিয়েছে তখন মেনে নিতে পারছে না কেন? অপমানিত হয়েছে বলে, নাকি অন্য কিছু? বিয়েটা ভেঙে তুই আমাকে অপমান করেছিস পল্লবী। আমার বাবা কষ্ট পেয়েছেন, আমাকে জানতেই হবে তুই আমার মনের মতো হতে পারবি না বলে বিয়ে ভেঙেছিস, নাকি এটাকে অজুহাত বানিয়ে অন্য কোনো কারণে বিয়েটা ভেঙেছিস। কলেজের ঠিক সামান্য দূরত্বেই রয়েছে একটা 4 তলা বিল্ডিং, যার 2য় তলাটা আজ সজ্জিত হয়েছে অনেক রকম আলো দিয়ে। সুচিত্রা ক্যাফে, যেটা আজ সন্ধ্যার জন্য ভাড়া নিয়েছে সবিক মজুমদার। পল্লবী এখনো আসেনি, তাই সবিক বন্ধু মহলের সঙ্গে বসে বসে আড্ডা দিচ্ছে। এখনো তো মেয়েটা এলো না রে, তোর কি মনে হয় আসবে? সবিক একটা রহস্যজনক হাসি দিল। ওকে তো আসতেই হবে, না হলে যে আমাদের সব প্ল্যান মাঠে মারা যাবে। কিন্তু দেখ, 7টা তো বাজতে গেল, কিন্তু এখনো এলো না। নিশাকে পাঠিয়েছি তো, মনে হয় রাস্তায় জ্যাম আছে। ওই দেখ, পল্লবী এসে গেছে। সবিক দরজার দিকে ঘুরতেই দেখলো কালো রঙের চুড়িদার পরে হাতে একটা বক্স হাতে দাঁড়িয়ে আছে পল্লবী। সবিক ছুটে ওর কাছে গেল। এত দেরি হলো? মামা মামি বাড়িতে ছিল না, আর বোনটাকে একা রেখে আসতেও সাহস পাচ্ছিলাম না, তাই মামা মামি আসতে তারপর এলাম। এসো, ভিতরে এসো। সবিক ভিতরে ঢুকতে গেলে পল্লবী ওকে ডাকে, সবিকদা। সবিক পল্লবীর দিকে ঘুরে দাঁড়ায়। কিছু বলবে? পল্লবী নিজের হাতে থাকা বক্সটা সবিকের হাতে দেয়। হ্যাপি বার্থডে সবিকদা। সবিক হেসে পল্লবীর হাত থেকে বক্সটা নেয়। তুমি জানতে আজ আমার বার্থডে? ফেসবুক নোটিফিকেশন দেখে জেনেছি। ও আচ্ছা, থ্যাংক ইউ। তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। পল্লবী সবিকের পিছন পিছন এসে একটা টেবিলের সামনে দাঁড়ালো। সবিক পল্লবীকে চেয়ার টেনে বসতে বলে নিজেও একটা চেয়ার টেনে বসলো।
তোমাকে আমার কিছু বলার আছে পল্লবী। এবার তো অন্তত এটা বন্ধ করো। পল্লবীকে কথাটা শেষ করতে দেয় না সবিক। ওর হাতে হাত রেখে কিছু একটা ইশারা করে সবিক। পল্লবীও সতর্ক হয়ে যায়। প্রেমময় হাসি নিক্ষেপ করে ও সবিকের দিকে। কি যেন বলবে বলেছিলে তুমি আমাকে? সবিক পল্লবীর অভিনয় ক্ষমতা দেখে হাসে। আগে কেকটা কেটে নিই। হ্যাঁ চলো। সবিক আর পল্লবী একসাথে কেকের কাছে যায়। দুটো টায়ারের একটা বিশাল বড় কেক। সবিক কেক কেটে প্রথমে পল্লবীকে খাওয়ায়। পল্লবীও খাইয়ে দেয় সবিককে। হ্যাপি বার্থডে অ্যাগেন অ্যান্ড থ্যাংক ইউ অ্যাগেন। সবিক একে একে ওর সব বন্ধুদের কেক খাইয়ে হাতে মাইক্রোফোনটা তুলে নেয়। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, টুডে ইজ মাই বার্থডে। ইভেন টুডে ইজ এ স্পেশাল ডে ফ্রম মি বিকজ কথাটা বলে থামে সবিক। পল্লবীর কাছে গিয়ে ওর সামনে হাঁটু মোড়ে বসে পকেট থেকে একটা রিং বক্স বার করে পল্লবীর সামনে ধরে। আই লাভ ইউ পল্লবী, আই লাভ ইউ ভেরি মাচ, আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। পল্লবীর সামনের টেবিলে বসে থাকা একটা মুখোশধারী মানুষের দিকে তাকায়। সেদিকেই তাকিয়েছে পল্লবী। তারপর মুচকি হেসে সবিকের দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। সবিক খুশি মনে পল্লবীর মধ্যমায় আংটিটা পরিয়ে দেয়। তারপর উঠে দাঁড়িয়ে জোরে পল্লবীকে, প্ল্যানটা কতটা কাজে দিল বুঝতে পারছি না স্যারের তো কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না আমি। তুই ঠিকঠাক জানিস তো যে ওটা অভিষেক স্যারই? হরে ফুলু, আমি নিজের চোখে দেখেছি উনি দরজার বাইরে দাঁড়িয়ে ওই কালো মাস্কটা পরছেন। তাহলে হয়তো তুই ভুল শুনেছিস, শুনি আমাকে ভালোবাসেন না। তুই তো দেখেছিস শুনি আমাকে একদম সহ্য করতে পারে না। যদি নাই ভালোবাসতো তাহলে এখানে আসতো না। মলে হাজার ছেলে মেয়ে যায়, কই কারোর কথা তো উনি দূরে দাঁড়িয়েও শোনেন না। আর তাছাড়া আমি নিজে শুনেছি উনি ফোনে কাউকে বলছেন তোকে ওনার ভালো লাগে। তাহলে আমাদের এতটা ঘনিষ্ঠ দেখে উনি রেগে যেতেন। কিছু একটা কাণ্ড কর। হঠাৎ পল্লবী খেয়াল করলো ওই মুখোশধারী মানুষটার সামনে রাখা ফুলদানিটা খুব জোরে চেপে ধরেছে। এই সুদিদা দেখ স্যার কেমন নিজের রাগটা ওনার ফুলদানির উপর দেখাচ্ছেন। এবার তো বুঝলি যে উনি তোকে ভালোবাসে। পল্লবী হাসি। কিন্তু উনি এত সহজে এটা প্রকাশ করবেন না। এর জন্য এই নাটকটা আমাদের চালিয়ে যেতে হবে। তাহলে আমাদের মিশন 2 হবে কলেজে। একদম। সবিক আর পল্লবীকে একসঙ্গে হাত ধরে ডিপার্টমেন্টে ঢুকতে দেখে রাগে ফেটে পড়ে অভিষেক। হাতের মুঠো শক্ত করে নিজেকে সামলায়। অভিষেককে দেখে সবিক আর পল্লবী একে অপরের হাত ছেড়ে দেয়। সবিক অভিষেকের উদ্দেশ্যে বলে, গুড মর্নিং স্যার। অভিষেক নিজের হাতের মুঠোটা খুলে মলিনভাবে হাসে, গুড মর্নিং। তারপর অভিষেক ওদের পিছনে ফেলে নিজের অফিসের দিকে চলে যায়। অভিষেক যেতে পল্লবী আর সবিক হেসে ফেলে। আমাদের প্ল্যানটা ভালোই কাজে দিয়েছে, কি বলিস বলু? দেখছে জ্বলছে আর লুচির মতো পুলছে। সবিক পল্লবীর কথা ধরন দেখে হো হো করে হেসে ফেলে। পুরোটাই কিন্তু আমার ক্রেডিট, বুদ্ধিটা আমার। পল্লবী সবিকের ফিট সাপড়ে ওকে বাহবা জানায়। আমার ফিসের ছেলের বুদ্ধি তো আমার মতোই হবে, তাই না? যতই হোক একই রক্ত বইছে আমাদের শরীরে। সবিক আশপাশটা ভালো করে দেখে নিল। না, কেউ নেই। তোর ওই কথাটা জি স্যার শুনতে পেলে কিন্তু আমার সব প্ল্যান মাঠে মারা যাবে। পল্লবী সতর্ক হলো। হ্যাঁ তুই ক্লাসে যা, আমিও আমার ক্লাসে যাই। পল্লবী সবিককে বিদায় জানিয়ে নিজের ক্লাসে গিয়ে বসে। সঙ্গে সঙ্গে ওর 4 জন বন্ধু ওকে ঘিরে ধরে। ঋত্বিকা পল্লবীর উদ্দেশ্যে বলে, আচ্ছা জি স্যারকে দেখেছিস পলি? হোয়াইট শার্টে কিন্তু হেভি লাগছে স্যারকে। পল্লবী বিরক্ত মুখে ঋত্বিকার দিকে তাকালো। তুই তোর ক্লাসকে গিয়ে বল সেটা, আমাকে কেন বলছিস? দেখবি তোর জি স্যার খুশিতে আত্মহারা হয়ে যাবেন। বিকাশ ঋত্বিকাকে সরিয়ে পল্লবীর সামনের বেঞ্চে বসে, সবিকদার সাথে তোর কি চলছে রে? আজকে দেখলাম একসঙ্গে ডিপার্টমেন্টে ঢুকলি। আরে সবিকদা তো আমার হঠাৎই জানালা দিয়ে অভিষেককে ক্লাসের দিকে আসতে দেখে কথা ঘুরায় পল্লবী জিজ্ঞাসা করে, ভালোই তোদেরকে বলতামই, সবিক কাল আমাকে প্রপোজ করেছে, আমরা রিলেশনে আছি। পল্লবীর গ্রুপের সবাই অবাক নয়নে তাকে পল্লবীর দিকে। তারপর সবাই খুশি হয়ে যায়। ওয়াও পলি, স্যার আসছে। অভিষেক ক্লাসে ঢুকে রোল কল করলাম। তারপর ফাইলটা বন্ধ করে দিয়ে সবার উদ্দেশ্য বললাম, 3 দিন পর তোদের ইন্টারনাল, তাই ইন্টারনালের কিছু সাজেশন দেওয়ার জন্য আজ তোদের আমি কলেজে আসতে বললাম। আমি কয়েকটা প্রশ্ন বলবো, সেগুলো নোট করে নিবি। 30 মিনিট পর ক্লাস শেষ করে অভিষেক বেরিয়ে যায়। অফিস রুমে ঢোকার আগে পল্লবীকে 3 বার ফোন করে, কিন্তু পল্লবীর ফোন সাইলেন্ট থাকে। পল্লবী শুনতে পায় না, তাই বিরক্ত হয়ে অফিস রুমে চলে যায় অভিষেক।
অভিষেক বেরোতে পল্লবীরা সবাই বেরিয়ে নিজেদের আড্ডা দেওয়ার জায়গায় গিয়ে বসে। এই ফলি, এবার ঘটনাটা আমাদের বলতো। এখন না, কদিন পর তোদের একটা বড় সারপ্রাইজ দেব আমি। কি সারপ্রাইজ রে? বিকাশ স্বামীর মাথায় গাঁটটা মারে। সারপ্রাইজ বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? ওদের কথার মাঝে একটা মেয়ে এসে ওদের সামনে দাঁড়ায়। মেয়েটাকে ওরা চেনে, বাংলা ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্রী মারিয়া। সামিয়া এগিয়ে এলো ওর কাছে। কিছু বলবে মারিয়া? এজি স্যার পল্লবীকে ডাকছেন। পল্লবী বড় বড় চোখ করে তাকায় মারিয়ার দিকে, তারপর শুকনো একটা ডোক গিলে ওখান থেকে উঠে ডিপার্টমেন্টের দিকে চলে যায়। ডিপার্টমেন্টের ঢুকতে দেখে অভিষেক দরজার সামনে দাঁড়িয়ে আছে। পল্লবীর পা থেমে যায়। সেটা দেখে অভিষেক নিজে এগিয়ে আসে পল্লবীর কাছে। পল্লবী ভয় কাটিয়ে বলে, আমাকে ডেকেছেন স্যার? তোর ফোন কোথায় থাকে? ফোন করলে ধরিস না? পল্লবী জিভ কামড়ায়। আসলে স্যার ক্লাস চলছিল, তাই সাইলেন্ট করে রেখেছিলাম, পরে সেটা জেনারেল করতে ভুলে গেছি। সরি স্যার। ইটস ওকে। পল্লবী হাসলো। কেন ফোন করেছিলেন? কিছু বলবেন? তোকে এখন আমার সঙ্গে আমার বাড়ি যেতে হবে। পল্লবী অবাক নয়নে তাকায় অভিষেকের দিকে। অভিষেক পল্লবীর মুখের ভয়ের ছাপ দেখে মুচকি হাসে। ভয় নেই, বাবা তোকে নিয়ে যেতে বলেছেন। ওনার নাকি কিসব কথা আছে তোর সাথে। মানে আঙ্কেল ডেকেছেন? ওনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, বাবা একদম সুস্থ আছেন। তুই কি যাবি নাকি বাবাকে বলে দেব তুই যাবি না? যেতেই হবে। সেটা তোর উপর ডিপেন্ড করছে। যদি না যাস তাহলে বাবাকে ফোন করে জানিয়ে দিচ্ছি, আর যদি যাস তাহলে বল, আমি এক্ষুনি বাড়ি ফিরব। অমিতেশ বাবুকে বড্ড ভালোবেসে ফেলেছে পল্লবী। বাবা আর মামার পর একজন মানুষকে পল্লবীকে এবার উপস্থিতি বুঝিয়েছে। ওর বাবার অনুপস্থিতিটা পূরণ করেছে। সেই মানুষটার কথা অমান্য করার ক্ষমতা ওর নেই, তাই ও নিজের সিদ্ধান্ত নিয়ে নেয় ও যাবে। পল্লবীকে চুপ থাকতে দেখে অভিষেক বলে, যাবি না তাহলে? ঠিক আছে। অভিষেক নিজের গাড়ির চাবিটা নিয়ে গাড়ির দিকে যাওয়ার জন্য মুখ ঘুরে। তখনই পল্লবী বলে ওঠে, যাব আমি। প্রায় 30 মিনিটেরও বেশি পল্লবী আর অমিতেশবাবু কথাবার্তা বলছে। অমিতেশবাবু অভিষেককে বলে দিয়েছেন ওনার কিছু পার্সোনাল কথা আছে পল্লবীর সঙ্গে। সেই সময়টা যেন অভিষেক ওনাদের দেয়, তাই বাধ্য হয়ে অভিষেক গেছে কফি বানাতে। পল্লবী বসে আছে অভিষেকের বাবার কাছে। আমার ছেলেটার উপর আর অভিমান করে থাকিস না মা, একবার বিয়ে করে এই বাড়িতে আয়, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব অভিমান ভেঙে যাবে। আমি আর বাধা দেব না বাবা। বছরের শুরুতেই বৈশাখ মাসে বিয়ের দিন ঠিক করুন, আমার পরীক্ষা তখন শেষ হয়ে যাবে। তুই ঠিক বলছিস তো মা? পরে আবার আপত্তি করবি না তো? না বাবা, করব না। তবে আমি আপনার কাছে 15 দিন সময় চাইছি। অভিষেক স্যারকে বিয়ের কথা জানাবেন না। ঠিক আছে, আমি তাহলে অনুকে আর অনেকে ফোন করে জানাই বিয়ের কথাটা। অনু মানে অভিষেকের দিদি, কিন্তু অনিকে চেনে না পল্লবী, তাই এর নামটা প্রথম শুনলো। কৌতূহল হলো ওর জানার জন্য। বাবা, অনিটাকে আগে তো নাম শুনিনি। আমার বড় ছেলে, অনুর যমজ আর অভির দাদা অনিরুদ্ধ গাঙ্গুলি। ওনাকে তো দেখিনি কোনোদিনও। অনেক কর্মসূত্রে নিউ ইয়র্ক থাকে বৌমা আর নাতনিকে নিয়ে। আমি তো এতদিন জানতাম স্যাররা 2 ভাই বোন। তবে ভালোই হবে। ওদের কথার মাঝে অভিষেক 2 কাপ কফি আর 1 কাপ চা নিয়ে এসে দাঁড়ায় ওর বাবার জন্য দরজার কাছে। যেহেতু বাবা পল্লবীর সাথে একান্তে কথা বলতে চেয়েছে, তাই অভিষেক অনুমতির জন্য দাঁড়িয়ে আছে। তোমাদের পার্সোনাল কথা শেষ হলে আমি কি ভিতরে আসবো বাবা? অমিতেশবাবু আর পল্লবী সতর্ক হয়ে গেল। প্রসঙ্গ পাল্টে অন্য প্রসঙ্গ ধরল। তার মানেই উত্তর দিল, আয়। অভিষেক ট্রেটা হাতে নিয়ে ঢুকলো। অমিতেশবাবুকে আর পল্লবীকে চা কফি দিয়ে নিজে 1 কাপ নিল। আমি একটু বসতে পারি? আমার কিছু কথা আছে তোমার সঙ্গে বাবা। অমিতেশবাবু পল্লবীর দিকে তাকালো। পল্লবী একটু সংকোচ বোধ করে উঠে দাঁড়ালো। তাহলে আমি এখন আসি? তোর থাকাটা জরুরি। তোর সম্পর্কেই কথা বলবো আমি বাবাকে। পল্লবী অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালো অভিষেকের দিকে। আমার সম্পর্কে? বস। পল্লবী আবার বিছানায় বসে পড়ল। একটু ভয় পেল অবশ্য। অভিষেকের বাবার দিকে তাকালো। উনিও জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়েছে অভিষেকের দিকে। বাবা, তুমি এতদিন হয়তো ভাবছিলে আমার জন্য পল্লবী এই বিয়েটা ভেঙেছে, কিন্তু না, ওর বিয়ে ভাঙার পিছনে অন্য কারণ আছে। অমিতেশবাবু পল্লবীর দিকে তাকালেন। চোখের ইশারায় জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? পল্লবী মাথা নাড়িয়ে জানে না বলল, পল্লবী অন্য কারোর সাথে সম্পর্কে আছে, যার জন্য এই বিয়েটা ভেঙেছে। অভিষেকের কথা শুনে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন অমিতেশবাবু। আহত দৃষ্টিতে তাকালেন পল্লবীর দিকে। এসব কি বলছো অভি?
এগুলি কি সত্যি পল্লবী? পল্লবী বুঝতে পারেও মস্ত বড় ভুল করে ফেলেছে। অমিতেশ বাবুকে এই বিষয়ে কিছু না জানি লজ্জায় মাথা নামিয়ে নেয় পল্লবী। অভিষেক তাকায় পল্লবীর দিকে। আমি কি কিছু ভুল বলেছি পল্লবী? পল্লবী মাথা তুলে তাকায়। আপনি এই বিষয়ে কিভাবে জানলেন স্যার? এই বিষয়টা তো আপনার জানার কথা নয়। নিজের জালে নিজেই জড়িয়ে যায় অভিষেক। ও নিজেও হুট করে এটা বলে একটা ভুল করে ফেলেছে। আরও কটা দিন সময় নেওয়া উচিত ছিল ওর। অভিষেককে চুপ করে থাকতে দেখে পল্লবী বলে, চুপ করে আছেন কেন স্যার? আমার প্রশ্নের উত্তর দিন। কানাঘুষে শুনেছি। পল্লবী উঠে দাঁড়ায়। মিথ্যে বলছেন আপনি। এই বিষয়ে কেউ জানে না। মাত্রই কয়েক ঘন্টা আগে আমার বন্ধুরা জেনেছে। সেখানে আপনার জানা তো দূরের কথা। এর মাঝে অমিতেশবাবু কখন চলে গেছেন সেটা কেউ লক্ষ্য করেনি। উনি ওনার ছেলে বৌমাকে একে অপরের সঙ্গে বোঝাপড়া করার জন্য একটু স্পেস দিতে চেয়েছিলেন। এখন বোঝাপড়াটা খুব জরুরি, তাই উনি বেরিয়ে গেলেন। তারপর অভিষেকও উঠে দাঁড়ালো। আমতা করে বলল, টিচারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? বেয়াদব মেয়ে, একদম উঁচু গলায় কথা বলবি না। পল্লবীও চুপ করে থাকার মেয়ে নয়। অভিষেকের একদম কাছে এসে দাঁড়ালো। নিজের আঙ্গুল উঁচিয়ে অভিষেককে বলল, এখন আমরা কলেজের বাইরে আছি। এখানে আমি আপনার স্টুডেন্টও নই, আর আপনি আমার টিচার নন। আপনি তো আমায় বিয়ে করবেন না বলেই দিয়েছেন। তাহলে আমি যার সাথে ইচ্ছে প্রেম করি না কেন, তাতে আপনার কি? অভিষেক পল্লবীর আঙ্গুলটা চেপে ধরল। আমি তোকে একবারও বলিনি বিয়ে করব না। আমি শুধু বলেছি তোকে আমার মতো হতে, আর সেই জন্য তুই বিয়ে ভেঙেছিস। আমি আপনার জন্য কেন নিজেকে পাল্টাবো স্যার? আপনি আমায় ভালোবাসেন না তো? তাহলে নিজেকে পাল্টে আমি কি পাবো? আপনার দেওয়া শাখার সিঁদুর? শুধু শাখা সিঁদুরের জন্য কেউ নিজের বাড়ি ছেড়ে অচেনা একটা জায়গায় আসে না স্যার। যেখানে তাকে বোঝার মতো কেউ নেই, সেখানে সে আসবে কার ভরসায় স্যার? অভিষেক থতমত খেয়ে গেল। পল্লবীর যুক্তির কাছে সে নত স্বীকার করতে বাধ্য, কারণ পল্লবী একদম ঠিক কথাই বলেছে। পল্লবীর দুই বাহু ধরল অভিষেক। দেখ পল্লবী, তুই আমায় ভুল বুঝছিস। আমি তো শুধু চেয়েছিলাম তুই পড়াশোনাটা কর মন দিয়ে, নিজেকে একটু সময় দে পড়াশোনার জন্য, এছাড়া আর কিছুই নয়। আমি তোকে নিজের সত্তাকে চেঞ্জ করতে বলিনি। পল্লবী অভিষেকের হাতগুলো নিজের দু হাতে দিয়ে সরিয়ে দিল। আমাদের বিয়ের তারিখ যেদিন ঠিক করা হলো, সেদিন থেকে আমি এই বিয়েটা নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করেছিলাম স্যার, কিন্তু আপনি সেটা মুহূর্তে শেষ করে দিলেন। পল্লবী চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তা দেখে ব্যস্ত হয়ে উঠল অভিষেক। পল্লবী চোখের হাত দিতে গেলে পল্লবী হাতটা ধরল অভিষেকের। ছোবেন না আপনি আমাকে। যাকে ভালোবাসেন তাকে কষ্ট দিতে পারা আপনার তো ভালোই লাগে, তাহলে আপনার চোখের জল মুছছেন কেন? অভিষেক চমকে উঠল পল্লবীর কথা শুনে। ভালোবাসি তোকে আমি? কে বললো কথাটা তোকে? তাহলে কেন গিয়েছিলেন সেদিন ক্যাফেতে মুখোশ পরে? কেন আমার আর সবিকদার কথা শোনার জন্য শপিং মলে দাঁড়িয়েছিলেন? কেন আজ সকালে আমাকে আর সবিকদাকে একসঙ্গে দেখে আপনার হাতের মুঠো শক্ত হয়ে গিয়েছিল? কেন বলুন? ঠোঁটে একটা ছড়া হাসি খেলে গেল অভিষেকের, কিন্তু কয়েক সেকেন্ডে আবার হাসিটা নিভে গেল। এতই যখন বুঝিস, তাহলে কেন সবিকের সঙ্গে সম্পর্কে জড়ালি? কেন ফিরিয়ে দিলি না সবিকের প্রপোজাল? একটা তাচ্ছিলের হাসি দিয়ে উপহাস করল পল্লবী অভিষেককে। জানেন তো স্যার, সময়ের জিনিস সময়ে করতে হয়। সময় ফুরিয়ে গেলে হাজার চাইলেও আর কিছু ফিরিয়ে পাওয়া যাবে না। আমার একটা কালো অতীত আছে পল্লবী, যার জন্য আমি সময়ের জিনিস সময়ে করতে পারিনি। অবাক হলো পল্লবী। অভিষেকের কোনো অতীতের কথা তো ওর বাবা ওকে বলেননি। কোন অতীত আড়াল করছেন অমিতেশবাবু? অতীত? অভিষেক ঘরের মধ্যে চোখ বুলালো। এতক্ষণে ওর খেয়াল হলো অমিতেশবাবু নেই। মনে মনে হাসলো। পল্লবীর কাছ থেকে গিয়ে জানলার গ্রিল ধরে দাঁড়ালো অভিষেক। আজ থেকে 7 বছর আগে মাস্টার্স করার জন্য ত্রিপুরা গিয়েছিলাম আমি। সেখানে পরিচয় হয়েছিল আলিশার সাথে। সে ছিল খ্রিস্টান। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। আমাদের ধর্ম আলাদা, তাই বাড়িতে বলার সাহস পায়নি। একদিন শুনলাম আলিশার বাড়ি থেকে বিয়ের জন্য ছাড় দিচ্ছে। ও তখন আমাকে বলে ওকে বিয়ে করার জন্য, কিন্তু তখন ওই বেকার, আমি ওকে বিয়ে করতে রাজি হইনি। অভিষেক কিছুটা বলে থামলো। পল্লবীর বেশ কৌতূহল হলো। সে দীর্ঘায় অভিষেকের পাশে এসে দাঁড়ালো। তারপর কি হলো? ওর অনেক জোরাজুরিতে আমরা আইনি মতে বিয়েটা সেরে ফেলি, কিন্তু কেউ কারোর পরিবারকে জানায়নি। আমরা আর 5টা স্বামী স্ত্রীর মতোই জীবনযাপন শুরু করলাম। কিন্তু বিয়ের 6 মাস পর
আলিশার বাড়িতে সবটা জানাজানি হয়ে যায়, ওকে নিয়ে চলে যায় ওখান থেকে। তারপর ওর বাড়ি হায়দ্রাবাদে গিয়েছিলাম আমি, কিন্তু কোনো খবর পাইনি। অনেক খুঁজেছিলাম কিন্তু ওর ঠিকানা পাইনি। বাধ্য হয়ে ফিরে আসি কলকাতায়। আহত দৃষ্টিতে তাকালো পল্লবী অভিষেকের দিকে। আপনি বিবাহিত? আঙ্কেল জানেন এটা? না, বাবা কোনো কেউই জানে না এটা। তাহলে আমার জন্য আর পাত্রী খুঁজতে যেতেন না? বুক কেঁপে উঠল পল্লবী। ছাপা কান্নাটা গিলে নিল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তাহলে আপনি আলিশা ম্যাম এখন কোথায়? মেনে নিয়েছেন ওনার পরিবারের লোক আপনাকে? অভিষেক একটা দীর্ঘশ্বাস ফেলল। আলিশা আর এই পৃথিবীতে নেই পল্লবী। 5 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় আত্মহত্যা করেও। প্রেগনেন্ট? হ্যাঁ, আমার সন্তানের মা হতে যাচ্ছিল, কিন্তু আমাকে হারিয়ে ফেলার কষ্ট সহ্য করতে না পেরে বেবি সহ আত্মহত্যা করেও। এই খবরটা আমি পেয়েছিলাম ওর একটা ফ্রেন্ডের কাছ থেকে। সব ঠিকঠাক থাকলে এখন আমাদের বেবির বয়স 5 বছর হতো। আপনার কষ্ট হয় না? অভিষেক ঘুরে পল্লবীর মুখোমুখি দাঁড়ালো। যারা চলে গেছেন তারা তো আর কখনো ফিরে আসবে না। তাদেরকে স্মৃতিতে রেখে নতুনভাবে জীবন শুরু করতে হবে। পেরেছেন কি নতুনভাবে সবটা শুরু করতে? সবটা পারিনি। তুই রাজি থাকলে সবটা ফিরে যাব। পল্লবী ব্রুকুসকে তাকালো। মানে? অভিষেক হাসলো। আমার পিছনে গোয়েন্দা লাগিয়ে সবই তো জেনে নিয়েছিস। এই মানেটা বোঝানোর জন্য কি সেই সবিক গোয়েন্দাকে আনতে হবে? পল্লবী ব্রুকুসকে তাকালো অভিষেকের দিকে। অভিষেকের কথার মানে বুঝতে পারল না। বাংলা সাহিত্যের শিক্ষক বলে সবসময় হেয়ালি করে কথা বলতে হবে? নিজের জীবনটাকেও কি ওই বাংলা সাহিত্যের মতো বোরিং করে তুলবেন নাকি? যা বলার সোজাসুজি বলুন। দূরের বনে ডাকছে কুহু, মনের কোণে বসন্তের সুরো, অন্তর্জুড়ে প্রেমের শোক, দুই হৃদয়ের মিলন হোক। মানুষ, আপন মানুষ বড্ড কাছে, হৃদয় ফুরছে বিরহের আছে। পুলকিতা পল্লবীর মাথায় হাত দিয়ে বসে পড়ল। শব্দগুলো কঠিন নয়, বুঝতে পেরেছ? এরকম কবিতা তবেও আগে শুনিনি। কোনো কবির লেখা এই কবিতাটি? পল্লবীর প্রশ্ন অভিষেকের নাকমুখ কুঁচকে উঠল। অভিষেক গাঙ্গুলি। পল্লবী বড় বড় চোখ করে তাকায় অভিষেকের দিকে। আপনি কবিতা লিখতে জানেন? অভিষেক পল্লবীর মাথায় গাঁটটা মারে। পল্লবী মাথায় হাত দিয়ে হা করে তাকায় অভিষেকের দিকে। মারলেন কেন? জানিস পল্লবী, তোদের থেকে আমার হাত অনেকটা লম্বা। আমি আমার সোর্স কাজে লাগিয়ে অনেক জরুরি তথ্য জানতে পেরেছি। কি তথ্য? এই যে মিস্টার সবিক মজুমদারের মা স্বাগতা মজুমদার আর তোর বাবা মিস্টার আশিস দত্ত দুজন আপন ভাই বোন। চোখ বড় বড় করে তাকালো পল্লবী অভিষেকের দিকে। ওদের দুজনের সমস্ত পরিকল্পনা ধরে ফেলেছে অভিষেক। লজ্জায় মাথা নিচু করে ফেলে পল্লবী। এই একটু আগে এই ইনফরমেশনটা পেলাম আমি, তাও আবার তোর মামির কাছ থেকে। মামির সাথে আপনার কখন দেখা হলো? ফোনে কথা হয়েছে। আর কি বলেছে মামি? উনি বললেন যে সবিক মজুমদার তোর পিসতুত দাদা, আর বললেন তুই নাকি বিয়েটা ভাঙ্গিসনি, জাস্ট কটা দিন পিছিয়েছিস বিয়েটা। এটাও বলে দিয়েছে আপনাকে? এই মুহূর্তে পল্লবীর খুব রাগ হচ্ছে ওর মামির উপরে। এত সুন্দর পরিকল্পনা শুধুমাত্র অভিষেকের মুখ থেকে ভালোবাসার স্বীকারোক্তি শোনার জন্য সবটাই নষ্ট করে দিলেন উনি। পল্লবীর গোমরা মুখ দেখে অভিষেক মুচকি হাসে। এটা তুই ঠিক করিসনি পল্লবী। শুধুমাত্র আমাকে ঈর্ষান্বিত করার জন্য তুই একটা অন্য পুরুষকে জড়িয়ে ধরলি, তার কোলে উঠলি, এমনকি তার হাত থেকে আংটিও পড়লি। ছট করে পল্লবী অভিষেকের দিকে তাকায়। অভিষেকের কথাটা ঠিক হজম হলো না। অভিষেকের চোখের ছাউনি বোঝার চেষ্টা করলো। আপনি সত্যি জেলাস হয়েছেন? ব্যবসাকে খেয়ে গেল অভিষেক। সে তার ভালোবাসা প্রকাশ করতে চায় না, তবুও তার কথায় সেটা প্রকাশ পেয়েই যাচ্ছে। অভিষেকের মুখ দেখে হাসলো পল্লবী। সুবিধা আমার দাদা হয় স্যার, আপনি ওকেও হিংসা করবেন? কথা ঘোরানোর চেষ্টা করে অভিষেক। অনেক দেরি হয়ে যাচ্ছে পল্লবী, সামনে তোর পরীক্ষা। বাড়ি যাবি তো? চল তোকে ফসি দিয়ে আসি। আপনি কথা ঘুরাচ্ছেন স্যার, ভেবে দেখুন তো, এই কথাটা যদি আপনি আগে আমাকে বলে দিতেন তাহলে আমাকে এখন এই বাড়ি থেকে যেতে হতো না। এখন আমাকে আরও একটা মাস অপেক্ষা করতে হবে এই বাড়িতে আসার জন্য। পল্লবীর কথার মানেটা ভালোই বুঝতে পারল অভিষেক। সে পল্লবীর সামনে গালে হাত দিয়ে দাঁড়ালো। তাই বুঝি? ফাল্গুন মাস কিন্তু এখনো শেষ হয়নি। আগামী পরশু একটা ভালো বিয়ের দিন আছে, তুই চাইলে সেদিনই। পল্লবী বিষম খেলো। মাথা চাপড়ে সেটা কমানোর চেষ্টা করলেও কমে না। অভিষেক এদিক ওদিক তাকিয়ে টেবিল থেকে এক গ্লাস জল এনে পল্লবীকে দিল। পল্লবী জলটা এক নিঃশ্বাস সবটা খেয়ে ফেলল। জোরে জোরে নিঃশ্বাস নিল।
এখন ঠিক আছিস? পল্লবী অনেক কষ্টে মাথা নাড়িয়ে হাঁ বলে। অভিষেক খুব চিন্তিত হয়ে ওঠে। হঠাৎ বিষম খেলি যে গিরগিটির রঙের মতো এত তাড়াতাড়ি পাল্টে গেলেন কিভাবে আপনি? অভিষেক চোখ মুখ কুঁচকে তাকায়। হোয়াট? গিরগিটির রং মানে? মানে গিরগিটির যেভাবে ক্ষণে ক্ষণে রং বদলায় সেভাবে আপনি নিজেকে কিভাবে এত তাড়াতাড়ি বদলে ফেললেন? অভিষেকের চোখ মুখের রং পাল্টে গেল। ঠিক এই কারণেই তোকে আমার পছন্দ নয়। ভালো কথা তো তুই ভালোভাবে নিতে পারিস না, ঠিক কোনো না কোনো গোলমাল বাঁধাস। পল্লবীর মুখে হঠাৎ করে হাসি খেলে গেল। অভিষেককে ভালো করে পর্যবেক্ষণ করলো। এই তো এবার সে বদমেজাজি গোমড়া মুখ রামগুরুরে ছানার রূপে ফিরে এসেছেন আপনি। এবার ঠিক আছে। অভিষেক আঙ্গুল উঁচিয়ে তেতে গেল পল্লবীর দিকে। পল্লবী একটু পিছিয়ে গেল। এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস পল্লবী। পল্লবী হেসে অভিষেকের কাছ থেকে বেশ কিছুটা দূরে সরে গেল। আমি তো সেটা বরাবরই করি। বাড়াবাড়ি করাটা আমার রক্তে মিশে আছে জানেন স্যার। আমার বাবাও বাড়াবাড়ি করতো, আমার দাদুও বাড়াবাড়ি করতো, আমার কাকা পিসিও বাড়াবাড়ি করতো। এজন্যই তো তোর পিসির ছেলেও বাড়াবাড়ি করে। বলা নেই কওয়া নেই, অন্য কারোর সম্পত্তিকে জড়িয়ে ধরছে, কুলে তুলছে, জাস্ট অসহ্যকর। আমি আবার কার সম্পত্তি স্যার? অভিষেক বিরক্ত হয়ে বিছানায় বসে পড়ল। তোকে বিয়ে করলে আমার জীবনটা পুরো বরবাদ করে ছাড়বি তুই। তোর এই মাঝে মধ্যে অতি অবুঝ হয়ে থাকা, আমার হঠাৎ করে অতি চালাক হয়ে যাওয়াটাই আমার জীবনের বিপর্যয় ডেকে আনবে। ওদের কথার মাঝে বাইরে থেকে ঘরে ঢুকলেন অমিতেশ বাবু। পল্লবী কিছু একটা বলতে যাচ্ছিল অভিষেককে, কিন্তু ওনাকে দেখেও চুপ করে গেল। তাহলে এবার বিয়ের ডেটটা ফাইনাল করি? এবারে কিন্তু কেউ আর বাধা দিতে পারবে না। পল্লবী হাসলো। অভিষেক একবার পল্লবীর দিকে তাকিয়ে পরক্ষণে ওর বাবার দিকে তাকালো। তার মানে এই মাথা মোটার সাথে তুমিও ছিলে বাবা? পল্লবী অমিতেশ বাবুর কাছে গিয়ে ঠোঁট ফুলালো। বাবা আমাকে মাথা মোটা বললেন উনি। অমিতেশবাবু পল্লবীর মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদু হাসলেন। তারপর পল্লবীর হাত ধরে অভিষেকের সামনে আসলেন। অভিষেকের হাতটা টেনে পল্লবীর হাতটা রাখলেন অভিষেকের হাতের উপর। এই মিল করিয়ে দিলাম, কেউ আর ঝগড়া করবি না কোনো দিন। অভি তুই কিন্তু আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করবি না। অভিষেক ঠোঁট বাঁকিয়ে অবাক চোখে তাকালো ওর বাবার দিকে। তারপর পল্লবীর দিকে তাকিয়ে বলল, আমার বাবাকেও হাত করে ফেলেছিস? ছেলেকে ফেলে এখন খুব মেয়ে করছে দেখছি। তাহলে বাবা মেয়ের তো বিয়ের বয়স হয়ে গেল, এবার বিয়েটা দিয়ে দাও। সে ব্যবস্থাই করছি আমি। যত তাড়াতাড়ি সম্ভব সারহা ত্যাগ করে দেব। তোদের দুজনের উপরেই আমার বিশ্বাস নেই কখন আবার মত পাল্টে যায়। তাই মত পাল্টানোর আগেই তোদের দুটিকে আইনিভাবে বেঁধে দেব আমি। আর পালাতে পারবি না কেউ কাউকে ছেড়ে। অভিষেক পল্লবীর দিকে তাকালো। পল্লবীর লজ্জায় মাথা নিচু করে হাসছে। পল্লবীকে রাগানোর লোভটা সামলাতে পারল না অভিষেক। বরাবরই এটা করে এসেছ। আমি এই ফাঁকা এসরকে বিয়ে করতে পারবো না বাবা। কথায় কথায় এসরগিরি করেও শুধু। পল্লবী রাগী চোখে মাথা তুলে তাকালো অভিষেকের দিকে। আমি এসর? শুধু এসর না, একেবারে পাকা এসর। স্যার আপনি হয়তো জানেন না, কাঁচা অবস্থায় ওটা এসর, আর এসর ফাঁকলে হয় কাঁঠাল। তাই না জেনে ভুলভাল বকবেন না। তুই কি আমাকে ইনডিরেক্টলি তোকে কাঁঠাল বলে ডাকতে বললি? ইনডিরেক্টলি নয়, আমি ডাইরেক্টলি। এই না না, আমি কাঁঠাল বলতে বলিনি। অতিরিক্ত ভুলভাল বকে ফেলেছে পল্লবী, সেটা ভেবে চুপ করে যাইও। অমিতেশবাবু ওদের দুজনের খুনসুটি দেখে হাসলেন। ঠিক আছে, অনেক ঝগড়া হয়েছে। পল্লবী আমি কাল তোদের বাড়ি যাবো আর তোর মামার সঙ্গে কথা বলতে। বিয়েটা বৈশাখ মাসের জন্য তোলা থাক, কিন্তু রেজিস্ট্রিটা কয়েকদিনের মধ্যে সেরে ফেলতে চাইছি আমি। তোরা কি বলিস? পল্লবী মাথা কিছু বলল। আপনার বড়রা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আর অভি তোর কি মত? রেজিস্ট্রি পেপারের সঙ্গে আরেকটা পেপার এড করে দেবে, যাতে লেখা থাকবে আমার বউ যেন বিয়ের পর প্রয়োজনের বেশি বকবক না করে। অমিতেশবাবুর খুব হাসি পেল ছেলের কথা শুনে। পল্লবীর দিকে তাকাতে উনি দেখেন পল্লবী আগুন চোখে তাকিয়েছে অভিষেকের দিকে। পরিস্থিতি বুঝে ওঠার ঘোড়ায় উনি অভিপলিকে ছেড়ে দিয়ে আরেকটু পরে সন্ধ্যা হয়ে যাবে। কলেজ ঢুকতে অভিষেককে দেখে থমকে গেল পল্লবী। এতদিন অভিষেকের চোখে চোখ রেখে ঝগড়া করে এসেছে, কিন্তু আজ ওর অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। অভিষেকের চোখে ছাউনিতে যেন ডুবে যাচ্ছে। একরাশ লজ্জা ঘিরে রেখে অভিষেককে পাশ কাটিয়ে যেতে গেল। অভিষেক বাদ সাধলো, এই মেয়ে শোনো।
থমকে গেল পল্লবীর পথযুগল। অভিষেকের দিকে আর ফিরে তাকালো না। অভিষেকের পিছনে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। অভিষেক চারপাশটা দেখে পল্লবীর একটু নিকটে গেল। তোদের ফাঁকা এসরুর গ্রুপকে জানিয়ে দিবি সবিকের সাথে তুই সম্পর্কে নেই। এই মিথ্যে রচনাটা যেন পুরো কলেজ ছড়িয়ে না পড়ে। পল্লবী বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে, কিন্তু হঠাৎই একটা চিন্তা উদয় হয় ওর মাথায়। তাহলে ওরা যদি জিজ্ঞাসা করে মিথ্যে কেন বলেছি, তখন কি বলবো? সমস্যাটা তুই ক্রিয়েট করেছিস, তাই তুই এই সমস্যাটার সমাধান করবি, তবে আমার নাম উগ্র করে। ঠিক আছে, আমাদের বিষয়টা যেন আপাতত গোপনই থাকে। সময় হলে সামনে কঙ্কাবতী ম্যামকে আসতে দেখে আংশিক ভয় ফেলে পল্লবী। অভিষেককে সতর্ক করার জন্য বলল, স্যার, কটকটি ম্যাম আসছেন বলে জিভ কেটে অভিষেকের দিকে তাকালো পল্লবী। অভিষেক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। হোয়াট কটকুটি? মানে কঙ্কাবতী ম্যামকে তোরা? কঙ্কাবতী ম্যামকে ওদের দিকে এগিয়ে আসতে দেখে পল্লবী ওই স্থান ত্যাগ করে এক ছুটে নিজের ক্লাসে গিয়ে ঢুকে পড়ে। অভিষেক হতম্বরের ন্যায় দাঁড়িয়ে থাকে। এখানে কি করছো অভিষেক? সেকেন্ড সেমের ক্লাস আছে, ওদিকেই যাচ্ছিলাম। কিন্তু এদিকে তো ফোর্থ সেমের ক্লাস। খেয়াল ছিল না, ভুল করে এদিকে চলে এসেছিলাম। থ্যাংক ইউ। অভিষেক দ্রুততার সঙ্গে কঙ্কাবতী ম্যামের থেকে পালিয়ে গেল। কঙ্কাবতী ম্যাম একটু অবাক হলেও সেটাকে পাত্তা না দিয়ে পল্লবীদের ক্লাসের উদ্দেশ্যে চলে গেল। কলেজ থেকে সবেমাত্র বাড়ি আসলো পল্লবী। 20 দিন পর থেকে পরীক্ষা, আর 1 সপ্তাহ কলেজ যাবে, তারপর বাড়িতে পড়াশোনা করবে। নিজের রুমে ঢুকে ব্যাগটা কাঁধ থেকেই বিছানায় ফেললো পল্লবী। সন্ধ্যা হয়ে গেছে, রুম অন্ধকার, কোনো লাইট জ্বালানো নেই দেখে বিরক্ত হলো পল্লবী। সন্ধ্যাবেলা আবার ঘুমানো শুরু করেছিস তুই প্রিয়া? দাঁড়া, মামিকে এক্ষুনি বলছি আমি। রুমটাকে অন্ধকার করে রেখে কি ভূতের বাড়ি বানাতে চাইছিস? পিয়ালি কোনো সারা শব্দ করলো না। বিছানার পাশে ইলেকট্রিক বোর্ড। পল্লবী অন্ধকারে পা টিপে টিপে বিছানার কাছে গেল লাইট জ্বালানোর উদ্দেশ্যে, কিন্তু কিছু একটা ফায়ে লেগে সোজা গিয়ে পড়লো বিছানায়। আমার কোমর গেল এমনভাবে কেউ পা বাড়িয়ে রাখে? পল্লবী বুঝতে পারলো না ও বিছানায় নয়, কারোর কোলে গিয়ে পড়েছে। হাতটা অটোমেটিক চলে যায় সেই মানুষটার মাথার দিকে। এই পিয়া, তুই চুল কেটেছিস? এই 1 মিনিট তোর গোপ বলে জিভ কাটলো পল্লবী। এটা যে পিয়ালি নয়, ও খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। সঙ্গে সঙ্গে উঠে যেতে চাইলে কিছুর সাথে চুলটা আটকে আবার কোলে পড়ে যায়। কে? হঠাৎই আলো জ্বলে ওঠে। পল্লবী চমকে ওঠে সামনের মানুষটিকে দেখে। এ আর কায়েম নয়, স্বয়ং অভিষেক। আপনি? অভিষেকের পায়ে বেঁধে ওর কোলে পড়ে গিয়েছিল পল্লবী। তৎক্ষণাৎ কোল থেকে উঠতে গেলে আবার ওর চুল টান পড়ে। অভিষেক স্থির দৃষ্টিতে দেখে তার জামার বোতামে পল্লবীর চুল আটকেছে, তাই পল্লবী চুলটা সরিয়ে দিল। পল্লবী তাড়াহুড়ো করে উঠে সোজা হয়ে দাঁড়ালো। আপনি আমার রুমে কি করছেন স্যার? তাও আবার অন্ধকারে? চুরি করতে এসেছিলাম। আরে গাদা, বাবা বিয়ের জন্য কথা বলতে এসেছেন তোর মামার সাথে, কিন্তু আপনাদের তো কাল আসার কথা ছিল। তাহলে চলে যাবো এখন? আমি কি তাই বলেছি নাকি? অভিষেক বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পল্লবীর মুখোমুখি দাঁড়ালো। এতক্ষণ কোথায় ছিলি? কল একদম মিথ্যে কথা বলবি না। আমি দেখেছি তুই ডিপার্টমেন্ট থেকে দুপুর 2-2:30 নাগাদ বেরিয়েছিস, আর এখন বাজে 6:45। কলেজ থেকে বাড়ি আসতে নিশ্চয়ই 4 ঘন্টা সময় লাগে না? পল্লবী একটা ঢোক গিলে নিজের শুকনো গলাটা ভিজিয়ে নিল। এখন ও যদি আসল সত্যতা বলে তাহলে এখানেই টিচারগিরি শুরু করে দেবে অভিষেক। তাই ও মিথ্যের আশ্রয় নেয়। সামনে পরীক্ষা, আমার কাছে একটা বই নেই, তাই লাইব্রেরিতে বসে পড়ছিলাম। ভীষণ অবাক হলো অভিষেক। পল্লবীর কথাটা ওর ঠিক বিশ্বাস হলো না। তখনই চোখ গেল পল্লবীর কানের পাশে। হাত বাড়িয়ে পল্লবীর কানের দিকে গেলে পল্লবীর একটু অস্বস্তি হলো। অভিষেক একটা আঙ্গুল দিয়ে পল্লবীর কানের পাশে লেগে থাকা তৈলাক্ত জিনিসটা তুলল। ক্রিম, ভ্যানিলা ফ্লেভার? লাইব্রেরিতে কেক পাওয়া যায় বুঝি? পল্লবীর মিথ্যে ধরা পড়ে যাওয়ায় লজ্জায় মাথা নামিয়ে ফেলল ও। অভিষেক একটু দূরত্বে দাঁড়ালো। কার বার্থডে সেলিব্রেট করছি 4 ঘন্টা ধরে? ঋতুর। অভিষেক কিছু একটা মনে করার চেষ্টা করলো। তোর ওই বান্ধবীটা যে ক্লাসে ড্যাব ড্যাব করে টিচারের দিকে তাকিয়ে থাকে? পল্লবী মাথা তুলে অভিষেকের দিকে তাকালো। আপনি খেয়াল করেছেন এটা? আপনিও তাহলে ওর দিকে দেখেন? আমি টিচার, আমাকে পুরো ক্লাসটা নজরে রাখতে হয়। তখনই দেখেছি। জানেন স্যার, আপনি না ওর ক্রাশ? তোর ক্রাশকে? বোটানি ডিপার্টমেন্টের আদিত্য স্যার। কথাটা বলে মুখে হাত দিয়ে চাপা দিল পল্লবী। উত্তেজনার বশে আসল সত্যিটা বেরিয়ে গেছে ওর মুখ থেকে। অভিষেক ভ্রু কুঁচকে তাকে ওর দিকে।
তোরা টিচারদের নিয়ে এসব ভাবিস? চি, কলেজ যাস এসব পড়তে? ও আচ্ছা, এজন্যই ভাবি। তোদের আড্ডার জায়গাটা কেন বোটানি ডিপার্টমেন্টের সামনে? না স্যার, অমন কিছু ব্যাপার না, এই বয়সে ওই একটু। তুই জানিস আদিত্য স্যার আমার বেস্ট ফ্রেন্ড। আমি ওকে কথাটা আজই বলবো। নিজের হবু বউ সম্পর্কে এমন কথা বন্ধুকে বলতে পারবেন আপনি স্যার? তাহলে যেন আমার হবু বউ নিজের লিমিটটা মাথায় রাখে। তার দৌড় যেন আমাতেই এসে থেমে যায়। অন্য পুরুষে মন জ্বলে কিন্তু তখনই ডিভোর্স দিয়ে দেব। এখনও তো বিয়েই হলো না, ডিভোর্সের কথাও ভেবে ফেললেন? আপনাকে বলেছিলাম মনে আছে যে একবার হাত ধরলো কোনোদিনও ছাড়তে দেব না। আমার বাবাকে যেভাবে হাত করেছিস তুই, আমার মাথায় যদি তোকে ডিভোর্স দেওয়ার চিন্তাও আসে তাহলে সেই মুহূর্তেও হয়তো আমাকে ত্যায্য পুত্র করে দেবেন। পল্লবী অভিষেকের কথা শুনে হাসলো। এই একরোখা বদমেজাজি লোকটা যেন দুদিন একটু বেশি নরম স্বরে কথা বলছে। আপনি আপনার বাবাকে খুব ভালোবাসেন তাই না? অভিষেক পল্লবীর কানের কাছে মুখটা নিয়ে গেল। অনামিকা আর চোখে তাকালো অভিষেকের দিকে। আমার বাবাকে যারা ভালোবাসে আমি কিন্তু তাদেরও ভালোবাসি। কয়েকটা সেকেন্ড কাটলো। পল্লবী বিষয়টা বুঝতে পারলো না, কিন্তু যখন বুঝলো কথার মানেটা তখন একরাশ লজ্জা ঘিরে ধরলো ওকে। দিদি জিজু তোদেরকে এই না না, আমি কিছু দেখিনি। অভিষেক পল্লবীকে অতি নিকটে দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে নিল পিয়ালি। অভিষেক আর পল্লবী অপ্রস্তুত দুজন অন্য প্রান্তে মুখ ঘুরিয়ে দাঁড়ালো। অত ন্যাকামি করতে হবে না, তুই একটু বেশি বুঝিস সবেতে। যাই হোক, কি বলতে এসেছিলি বল। পিয়ালি চোখ থেকে হাত সরিয়ে পল্লবীর কাছে এসে দাঁড়ালো। কেন রে দিদি, আমি চলে আসতে বুঝি একটু অসুবিধা হয়ে গেল? পল্লবী চট করে অভিষেকের দিকে তাকায়। অভিষেক গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে। পল্লবী পিয়ালির মাথায় বেশি ফাঁকনামি না করে কি বলতে এসেছিস বল। আঙ্কেল ডাকছেন। জিজু, তোমার বাবা ডাকছেন তোমাদেরকে। অভিষেক পিয়ালির সাথে সাথে বেরিয়ে গেল। পল্লবীও কয়েক মিনিট বাদে বেরিয়ে গেল। ওই তো ফলি, অভি দুজনেই চলে এসেছে। তন্ময়বাবু অভিষেকের কাছে এলেন। অনেকক্ষণ কারেন্ট ছিল না, খুব অসুবিধা হয়েছে না তোমার বাবা? তন্ময়বাবুকে কিন্তু বোধ করতে দেখে অভিষেক হেসে নিশ্চিত করলো ওনাকে। না মামা, অভ্যাস আছে আমার। এবার অমিতেশবাবু উঠলেন। 3 দিন পর একটা ভালো দিন আছে। ওই দিনই ভাবছি রেজিস্ট্রি ম্যারেজ আর আংটি বদলটা সেরে ফেলবো। তোদের মতামত কি? পল্লবী আর অভিষেক দুজন দুজনের দিকে তাকালো। তারপর অভিষেক বলল, 20 দিন পর ওর পরীক্ষায়, এগুলো কয়েকটা দিন পরে করলে হয় না? বাদ সাধলেন অমিতেশবাবু। না, হয় না, আর মাত্র একটা দিনের ব্যাপার। এইটুকু সময়ের পড়াটা ফলিমা পরে বেশি সময় নিয়ে পড়ে ফেলবে। তাহলে 3 দিন পরে ফাইনাল করছি আমি। সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছ আর কি বলবো আমি। ওই দিনে হোক অনুষ্ঠান, তবে সীমিত আয়োজনের মধ্যে সবটা করার চেষ্টা করবে। পুরো অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে অভিষেকের বাড়িতে। অভিষেকের দিদি কদিন আগেই গেছে, তাই আসতে পারেনি, কিন্তু ওর দাদা বৌদিরা আসবে। পল্লবীরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে অভিষেকের বাড়ির উদ্দেশ্যে। খুব বড় করে অনুষ্ঠানটা না হলে এই মুহূর্তে বাড়ির একমাত্র ছেলে হয়, নিজের আশীর্বাদের কাজ অভিষেককে করতে হচ্ছে। আসুন আসুন বেয়াই মশাই, এত দেরি হলে হবে? বাবার গলা শুনে কাজ করতে করতে অভিষেক তাকালো দরজার দিকে। পল্লবীকে দেখে থমকে গেল অভিষেক। বেগুনি রঙের লেহেঙ্গাতে মোহনীয় লাগছে পল্লবীকে। একবার নিজের দিকে তাকালো। বেগুনি রঙের পাঞ্জাবি পরে তাকেও খুব একটা খারাপ লাগছে না, বরং মিলিয়ে দুজনে পছন্দ করে ড্রেসগুলি কিনেছিল 2 দিন আগে। পল্লবী আর অভিষেককে একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পিয়ালি কেসে ওঠে। পল্লবীর ঘোর কাটে। পিয়ালি ওর কানে কানে বলে, দেখার অনেক সময় পাবি, এখন শ্বশুর বাড়িতে অন্তত ঢোক। পল্লবী পিয়ালির কথা শুনে বাড়ির মধ্যে প্রবেশ করলো। বেশ ভালোভাবে সাজানো হয়েছে বাড়িটাকে, পুরো বিয়ে বাড়ি মনে হচ্ছে। হঠাৎ পল্লবীর সামনে এসে দাঁড়ালো একজন মহিলা। তুমি পল্লবী, রাইট? পল্লবী বিস্মিত চোখে তাকালো ওই মহিলার দিকে। এনাকে আগে কখনো দেখেছে বলে ঠিক মনে করতে পারলো না পল্লবী। ওই মহিলা ঠিকই বুঝলো পল্লবীর অভিব্যক্তি। আমি নিফা গাঙ্গুলি, তোমার বড় যা। পল্লবী জিভ কাটলো। ও সরি, আমি আসলে চিনতে পারিনি, প্রথম দেখেছি তো। সরি, কিছু মনে করবেন না। এই পাগলি মেয়ে, আমি আগে করছো কেন? আমি তো তোমার বড় দিদির মতো। দিদিকে কেউ আপনি আগে করে? ঠিক আছে, আর আপনি আগে করব না। কখন এলে তোমরা? দাদাভাইও এসেছেন? হ্যাঁ, তোমার দাদাভাই তো নিয়ে এলো আমাদের। চলো ভিতরে চলো। পল্লবী নিফার সঙ্গে গেল। হঠাৎ নিফা ছেলে এসে ওর সামনে দাঁড়ালো।
মামা মামা, আই এম হাংরি। নিপা পল্লবীর দিকে তাকালো। পল্লবী সৌজন্যতার খাতিরে বলল, তুমি ওকে খেতে দাও, আমি এখানে আছি। নিপা ওর ছেলেকে নিয়ে চলে গেল। পল্লবী এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎই ওর মনে হলো ওর পিছন পিছন কেউ হাঁটছে। ঘাড় ঘুরিয়ে অভিষেককে দেখে চমকে গেল। আপনি এভাবে আমার পিছন পিছন হাঁটছেন কেন? তোকে বারবার বলেছিলাম এসব শাড়ি লেহেঙ্গা পরার দরকার নেই, কিন্তু তুই তো শোনার পাত্রী নয়। হঠাৎ এমন কথা অভিষেকের কাছ থেকে শুনে অবাক হলো পল্লবী। এগুলো কেন বলছেন? আমি তো বেশ ভালোই আছি লেহেঙ্গাটা পরে। ওই দিকটা চল, তারপর বোঝাচ্ছি তুই কতটা ঠিক আছিস। কেন? এখানেই বলুন। কিছু প্রবলেম থাকলে? নিজের মান সম্মান খোয়াতে না চাইলে যেটা বলছি সেটা কর। পল্লবী অভিষেকের কথা মতো নিচের একটা রুমে গেল। অভিষেকও পিছন পিছন গেল। এবার তো বলুন কি হয়েছে। তোর ফোনটা দে। আমার ফোন নিয়ে কি করবেন? যেটা বলেছি সেটা কর। পল্লবী নিজের পার্স থেকে ফোনটা বের করে অভিষেককে দিল। অভিষেক ক্যামেরা অন করে পিছন থেকে পল্লবীর ছবি তুলে ফোনটা ওকে দিল। পল্লবী আটকে উঠল। ছবিতে দেখা যাচ্ছে ওর ব্লাউজের 3টে হুকের মধ্যে 2টো খুলে গেছে। সঙ্গে সঙ্গে পিঠে হাত দিয়ে অভিষেকের থেকে ঘুরে দাঁড়ালো পল্লবী। চিন্তিত মুখে তাকালো অভিষেকের দিকে। আপনি ফিয়াকে একবার ডেকে দিন না। অভিষেক পল্লবীর কোমরের দিকে তাকালো। লেহেঙ্গার সেন্টটা খুলে গেছে কিছুটা, যার ফলে পল্লবীর মেধহীন প্রস্রাবেরটা উন্মুক্ত হয়ে পড়েছে ওখানে। কথাটা বলতে অস্বস্তি হলো। পল্লবী অভিষেকের দৃষ্টি অনুসরণ করে কোমরের দিকে তাকাতে আরও একবার চমকালো। সঙ্গে সঙ্গে সেন্টটা তুলে নিল। প্লিজ ফিয়াকে একবার ডেকে দিন। তোর হাতে তো ফোন আছে, ফোন কর। আমি বাইরে যাচ্ছি। ভিতর থেকে রুমটা লক করে দে। অভিষেক বাইরে বেরিয়ে গেল, কিন্তু দরজার ওপাশ থেকে সরল না। দরজার কাছে পিঠে গুড়গুড় করতে থাকলো। হোয়াট আর ইউ ডুইং হ্যার কাকাই? বাচ্চা কণ্ঠস্বর শুনে অভিষেক পিছনে ঘুরে ওর ছোট্ট ভাইফোকে দেখতে পায়। পিছনে নিপাও ছিল। তুই এখানে কি করছো ভাই? আসলে বুদ্ধি। অভিষেককে আমতা আমতা করতে দেখে নিপা অবাক হয়। এরকম করছো কেন? কিছু হয়েছে? বুদ্ধি পল্লবী একটু সমস্যায় পড়েছে। ওই রুমে আছে, ওকে একটু হেল্প করবে? আচ্ছা তুমি বাবাইকে নিয়ে যাও, আমি দেখছি। অভিষেক চলে গেলে নিপা ঘরে ঢুকে পল্লবীকে দেখলো। কি হয়েছে পল্লবী? ভাই বললে কিছু প্রবলেম হয়েছে। আসলে দিদিভাই ব্লাউজের হুকটা খুলে গেছে, পিছনে হাত যাচ্ছে না। ও এই ব্যাপার, আমি লাগিয়ে দিচ্ছি। নিপা পল্লবীর ব্লাউজের হুকগুলো আটকে দিল। দেখেছ আমার দেওর তোমাকে কতটা ভালোবাসে। তোমার এই ছোটোখাটো বিষয়গুলোতেও কেমন নজর রেখেছে। পল্লবী কিছু বলতে যাওয়ার আগে বাইরে খুব হই হট্টগোলের শব্দ শুনে থমকে গেল ওরা। দরজার কাছে যেতে সবাইকে এদিক ওদিক ছুটতে দেখে অবাক হলো। অভিষেক বাবাইকে কোলে করে নিয়ে ওদের সামনে এলো। বৌদি, বাবাই আর পল্লবীকে নিয়ে বাইরে যাও। বাড়িতে আগুন লেগেছে। কিন্তু ভাই কিভাবে? অত কিছু বলার সময় নেই বৌদি, তুমি ওদের নিয়ে বাইরে যাও। পল্লবী তাড়াতাড়ি বাইরে যা। আমি আপনাকে এখানে একা রেখে যাব না। জেদ করিস না, বাবাদের বাইরে বের করতে হবে, তুই যা। পল্লবী জেদ ধরে ভেতরেই রইল। নিপা নিজের ছেলেকে বাঁচাতে বেরিয়ে গেল। অভিষেক এবার রেগে গেল। তোর এই জেদটাই তোর জীবনে বিপদ ডাকে আনুক, তবু আমি আপনাকে এই বিপদের মধ্যে একা রেখে বাইরে যাব না। তাহলে চল আমার সাথে। অভিষেক ছুটল কোনো একদিকে। পল্লবী পিছন পিছন গেল। দোয়ার জন্য কিছু স্পষ্টভাবে দেখাও যাচ্ছে না। ওরা দুজন একে একে সবাইকে বাইরে বের করলো। ভাই ভিতরে মনে হয় পল্লবী আছে। অনিরুদ্ধর কাছ থেকে এই বার্তা পেয়ে ছুটল অভিষেক। সবাইকে উদ্ধার করতে করতে কখন যে দুজনের আলাদা হয়ে গেছে টের পায়নি কেউ। পল্লবী কোথায় তুই? পল্লবী, স্যার প্রিয়াকে বাঁচান, ওকে বাইরে বের করুন। বাড়িতে এক একটা অংশ ভেঙে পড়ছে, যার কারণে সামনে এগোনোটা খুব কঠিন হয়ে যাচ্ছে অভিষেকের কাছে। তবুও ফিয়ালিকে কয়েক মিনিট পর খুঁজে পেল অভিষেক। ওখান থেকে জোর করে চিৎকার করলো, দাদাভাই ফিয়ালিকে নিয়ে যা। অভিষেক ফিয়ালিকে অনিরুদ্ধের কাছে পৌঁছে দিয়ে আবার ঘুরে পল্লবীর কাছে ফিরে আসে। চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছে। ওপর থেকে দেয়াল খসে পড়ছে। অভিষেক পল্লবীর হাতটা ধরে, ওঠ পল্লবী, আমাদের বাইরে বেরোতে হবে। পল্লবীর শরীরে আর কোনো শক্তি নেই। শরীরে অনেক জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে। স্যার আপনি চলে যান এখান থেকে, আমার কথা ভাববেন না। আমি হয়তো আর বাঁচব না। কানের গোড়ায় মারব টেনে 1 চড়। তোকে বাঁচতে হবে পল্লবী, আমার জন্য তোকে বাঁচতে হবে।
অভিষেক আর এক মুহূর্ত দেরি করল না। পল্লবীকে কোলে তুলে নিয়ে আগুনের উপর দিয়ে বাঁচার উপায় খুঁজতে লাগলো। পল্লবী নিস্তেজ হয়ে পড়ে রইল অভিষেকের কোলে। চোখ খোল পল্লবী, এভাবে আমাকে একা করে দিয়ে যাস না, তোকে যে বাঁচতেই হবে। হঠাৎই বড় একটা দেয়ালের ছাই খসে পড়ল ওদের সামনে। পল্লবী ছিটকে পড়ল অভিষেকের কোল থেকে। আহত হলো অভিষেক। এক হাত দূরে পড়ে থাকা পল্লবীর দিকে তাকালো। আমাদের পথ চলা হয়তো এত দূরই লেখা ছিল পল্লবী। সংসার করার স্বপ্ন আমার আর পূরণ হলো না। পল্লবী ফিটফিট করে চোখ মেলে তাকালো। নিজের হাতটা বাড়িয়ে বুকে ভর দিয়ে অভিষেকের দিকে খানিকটা এগিয়ে এলো। অভিষেকও নিজের হাতটা বাড়িয়ে ধরল পল্লবীর হাত। এভাবে সবকিছু শেষ হয়ে যাবে এটা আমি চাইনি পল্লবী। এখান থেকেই হয়তো শুরু হবে আমাদের নতুন সংসার। আপনার সাথে মরতে পারছি, এর থেকে সৌভাগ্যের কিছু আছে? যে কথাটা তো কোনো দিনও তোকে বলিনি, এই শেষ মুহূর্তে এসে তোকে আমি বলতে চাই। আমি তোকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। তুই আমার প্রথম ভালোবাসা না হলেও শেষ ভালোবাসা তুই আমার। মৃত্যুর আগ মুহূর্তে অভিষেকের স্বীকারোক্তি যেন পল্লবীকে সব যন্ত্রণা থেকে মুক্ত করলো। একসময় যে মানুষটাকে সহ্য করতে পারতাম না, তাকে যে এভাবে ভালোবেসে ফেলবো আমিও ভাবিনি স্যার। একবার নাম ধরে ডাকো। তীব্র ব্যথায় ছটফট করতে করতে পল্লবী বলল, আমি তো তোমায় ভালোবাসি অভিষেক। পরম তৃপ্তিতে চোখ বুঝলো অভিষেক। পল্লবীও চোখ বুঝে এলো। দুটো দেহের মৃত্যু ঘটল। দুজন ভালোবাসার মানুষ নিশ্চিত হয়ে গেল পৃথিবীর বুক থেকে গেল কতগুলো বছরের খুনসুটি আর স্মৃতি। আজ 30 বছর হয়ে গেল সেই বিভীষিকাময় দিনটির। পল্লবী আর অভিষেকের 30তম মৃত্যুবার্ষিকী আজ। সময়ের ব্যবধানে কেউ আজ বেঁচে নেই। 25 বছর আগে অমিতেশবাবু চোখ বুঝেছেন, পল্লবীর মামা মামিও আজ আর বেঁচে নেই। 43 বছরের পিয়ালির আজ এক কন্যা সন্তান। 19 বছরের সেই মেয়েটির নাম পল্লবী। দিদির স্মৃতিতে নিজের মেয়ের নাম রেখেছ। আজ কলেজ থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস মা। তোর মণিমার মেসমশাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মন্দিরে কিছু গরিব দুঃখীদের খাওয়ানো হবে। জানো মামা, কলেজে একজন নতুন স্যার এসেছে। সবসময় আমার সাথে ঝগড়া করে। জানি না তারা আসতে দেবেন কিনা। মা মেয়ের কথার মাঝে কলিং বেল বেজে ওঠে। পল্লবী গিয়ে দরজাটা খুলে ওর বাবা শান্তনুকে দেখে খুশিতে জড়িয়ে ধরে। পাপা, তুমি আজ আসবে, আগে বলনি কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে পলি। সারপ্রাইজ কি পাপা? শান্তনু সরে যেতে সামনের মানুষটাকে দেখে চমকে উঠল পল্লবী। স্যার, আপনি কলেজে আমাকে বকাবকি করে ফোসাচ্ছে না, তাই জন্য কি বাড়ি অবধি চলে এলেন? পিয়ালি দরজার কাছে এসে সামনের অচেনা মানুষটাকে দেখে চোখের ইশারায় শান্তনুর কাছে ওর পরিচয় জানতে চাইল। শান্তনু হেসে উত্তর দিল, অনুরুদ্ধদাকে মনে আছে তোমার? ও অনুরুদ্ধদার ছোট ছেলে অভিষেক গাঙ্গুলি। এখান থেকে হয়তো শুরু হবে আরও এক অভিষেক আর পল্লবীর কাহিনী। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে একটা লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।